রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে বিএনপি। শনিবার রাতে দলটির স্থায়ী কমিটির রুদ্ধদ্বার বৈঠক শেষে একথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, নির্বাচন কমিশন তফসিল দিলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ও দলের সাংগঠনিক দিক নিয়েও আলোচনা হয়। মোহন ইসলামের প্রতিবেদন। গেল 24 জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এর মধ্যেই শনিবার রাতে বৈঠকে বসেন ক্ষমতাশীল বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রাত 8:30টায় শুরু হওয়া বৈঠকটি চলে 1 ঘন্টা। বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে বেশি গুরুত্ব পায় রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সে বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের উত্তর দেন নেতারা। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী কে হবেন সেই দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে স্থায়ী কমিটির সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। রাষ্ট্রপতি নির্বাচন কি সংসদের নিয়মিত অধিবেশন হবে নাকি ডাকা হবে জরুরি অধিবেশন, প্রশ্ন ছিল এ নিয়েও। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয় বলে জানান বিএনপি মহাসচিব। দেশের আপনার প্রশাসনিক ব্যবস্থা, আপনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সব বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তার নাম বৈঠকের পর সুনির্দিষ্টভাবে জানা যায়নি। সেক্ষেত্রে দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতাই পেতে পারেন বিএনপির মনোনয়ন, এমনটাই মিলছে আভাস। মোহন ইসলাম, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন স্থিতিশীলতার পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে তিনি তারেক রহমানের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিনিয়োগের জন্য আগামী সপ্তাহ শেষে মার্কিন 25টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন বলেও আশ্বাস দেন ট্রাম্পের বিশেষ দূত। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। 3 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার সকাল 9:30টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘন্টা ধরে চলে বৈঠক। সার্জিও গোরের এই সফরকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বৈঠক শেষে সার্জিও গোর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব সুন্দর ফলপ্রসূ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যাশা করি সামনের দিনে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। খুব শীঘ্রই মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান গর। সেই সফরে বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করবেন সেটির সম্ভাব্যতা যাচাই করবেন তারা। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শীঘ্রই বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সেখানে কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন ব্যবসায়ীরা। And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that. সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। মুখপাত্র মাহাদি আমিন বলেন, সামনের দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর
এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি, তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়, সেখানে কিন্তু লেভেল 3 থেকে লেভেল 2-তে উন্নীত করা হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার পর এটি সার্জিও গরের প্রথম ঢাকা সফর। শফিকুল হক, ৭১, ঢাকা। আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ীদের পরামর্শে দেশের সকল বন্দর এবং এয়ারপোর্ট ২৪ ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারদের একাংশের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়েছেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান তিনি। এদিকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। শফিকুল হকের আরও একটি প্রতিবেদন। দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় বৈঠক, চলে 3.5 ঘন্টারও বেশি। কিভাবে বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এ নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ ও হয়রানিমুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরাও। আলাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা গত মিটিংয়ে যা বলছি এটার ফলো আপ হিসেবে 8টা 9টা, গতবারের মধ্যে 20টা আইটেম ছিল, এর মধ্যে থেকে 8 থেকে 9টা আইটেম ইতিমধ্যে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে আর বাকিগুলোর সম্বন্ধে কাজ করছে। বৈঠক শেষে এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আন্তরিকতার সঙ্গে ব্যবসায়ীদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী। বেসরকারি খাত এগিয়ে নিতে সরকারের নীতির প্রশংসাও করেছেন তিনি। সরকারের এখন খুব তড়িৎ কাজ করতে হবে, বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, তারপরে আছে আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। বর্তমান এই দেশের মিডল ইস্টের এই যে প্রাইস হাইকের পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেগুলো ব্যবসায়ীদের সাথে, এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে। $100 বিলিয়ন, এখন 54 to 101 ট্রিলিয়ন ডলার, এটা নিয়েও ধাপে ধাপে কি করতে হবে, সমস্ত ইকোনমিক জোনগুলো সহ বিভিন্ন নানা সবগুলো নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে নেক্সটটা আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, দীর্ঘ ফ্যাসিবাদের কারণে এখন রাষ্ট্র ব্যবস্থার অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসনে বিশদ আলোচনা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো থাকে, যেমন বেশ কিছু ইকোনমিক জোন রয়েছে, বেজা রয়েছে, বেবজা রয়েছে, সেগুলোতে কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়, যেখানে জটিলতা রয়েছে সেটাকে আরও সহজতর কিভাবে করানো হয়, এগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা করেছেন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান এই উপদেষ্টা। ব্যবসায়ীদের চাওয়ার প্রেক্ষিতে বন্দর নিয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তের কথাও জানান মাহাদি আমিন। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা, মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিট করা যায়। শফিকুল হক, ৭১, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সিলেটের দৈনিক জালালাবাদের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত,
পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। সংবিধানের কাঠামোগত সংস্কার না করে সংশোধন করলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীতে এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তার আশপাশের কিছু লোক দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিকেলে মহাখালীতে এই গণমিছিল বের করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা। নানা স্লোগান সম্বলিত ফেস্টুন প্লাকার্ড হাতে মিছিলে যোগ দেন দলের হাজারো নেতাকর্মী। মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের উপর আঘাত করে জুলাইকে অপমান করছে সরকার। এনসিপির ছেলেদের কারণে আজকে উনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আজকে তিনি বাজারে টুকাইদেরকে তার ভিতরে লেলিয়ে দিচ্ছেন। এটা প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর আধিপত্যবাদ মাথা চাড়া দিতে পারবেন না। মাথা চাড়া দিয়ে দেওয়ার তো দূরের কথা, তাদের চুল দেখার সাথে সাথে জুলাই যোদ্ধারা 18 কোটি মানুষ শুধু টিল মেরেই ওদের মাথাকে গুড়িয়ে দিবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ক্ষমতায় গিয়ে জুলাই সনদের কথা ভুলে গেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার না করে সংশোধন করলে ফেসিবাদ নির্মূল হবে না বলেও দাবি করেন তিনি। 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন করে আর যা করতে চায় সেটা একেবারে ইম্যাটেরিয়াল। তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। বিএনপির ইচ্ছা অনুযায়ী নয়, বরং গণভোটে 70% লোক ভোট দিয়ে ভোট দিয়ে 84টি বিষয়ে যে একমত হয়েছে ওই গণভোটের গণরায়কেই আমাদেরকে মানতে হবে। তার অভিযোগ, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তার আশেপাশের কিছু লোক দেশকে আবারও পেছনে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। গণমিছিলটি মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে নাবিস্কো 7 রাস্তা হয়ে মগবাজার মোড়ে এসে শেষ হয়। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। বিএনপি দেশে গণতন্ত্রের চর্চা করলেও বিরোধীরা সংসদের পরিবর্তে রাজপথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তবে দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলে সতর্ক করেছেন তিনি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে সরকার। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মুহামিনুল খান উপর রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী। এতে অংশ নেন সাংবাদিক, তথ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, তথাকথিত জুলাই যোদ্ধা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে। এভাবে চললে দেশের মানুষই তাদের প্রত্যাখ্যান করবে বলেও জানান বক্তারা। বর্তমানে যারা এই যে জুলাই যোদ্ধা দাবিদার, তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু ঠিক না, এটা করা উচিত না। আপনারা কিন্তু একদিন এই দেশের মানুষের দ্বারাই প্রত্যাখ্যিত হবেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ছোবলে ক্ষতবিক্ষত দেশকে পুনর্নির্মাণের চেষ্টা করছে বিএনপি সরকার। আমরা সকলে নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্যে, আর সেই পুনর্নির্মাণ করবার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথ বেছে নিয়েছে। পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরও বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত
আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। ২০২৬ সালের হজ যাত্রীদের বিমান ভাড়া যেভাবে কম রাখা হয়েছে, আগামী বছরের হজ যাত্রার বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সন্ধ্যায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও উমরাহ ফেয়ার এর শেষ দিনে অংশ নিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবছর হজ যাত্রীদের বিমান ভাড়া ২.৫ লক্ষ থেকে কমে ১,৩০,০০০ টাকায় নেওয়া হয়েছে। একইভাবে আগামীতেও যেন আরও কিছু কমানো যায়, এজন্য সৌদি সরকারের সাথে আলোচনা করা হবে। হজ এজেন্সির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, হাজিরা আল্লাহর মেহমান, তাদের সাথে কোনোভাবেই যেন অন্যায় না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। আর আগামী বছর হজ যাত্রীর সংখ্যা ৮০,০০০ থেকে বাড়িয়ে ১ লাখে নেয়ার আহ্বান জানান মন্ত্রী। আজকে এই যে পবিত্র হজ নিয়ে আমরা আলাপ করতে এসেছি। হজ উমরা এটা কিন্তু আমরা শুধু সফর হিসাবে দেখি না, এটা আমরা দেখি ইমানের আহ্বান, আত্মশুদ্ধির যাত্রা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের এক মহান সুযোগ। তাই এই আজকে এই যে পবিত্র হজ নিয়ে আমরা আলাপ করতে এসেছি। হজ উমরা এটা কিন্তু আমরা শুধু সফর হিসাবে দেখি না, এটা আমরা দেখি ইমানের আহ্বান, আত্মশুদ্ধির যাত্রা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের এক মহান সুযোগ। তাই এই প্রধানমন্ত্রী ১৭ বছর কারো সাথে আপোষ করেনি। তিনি বাবা মায়ের পথ অনুসরণ করে দেশ চালাচ্ছেন। তাই তারেক রহমানের আদর্শ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শনিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আর কিছুদিন পর দেশে স্থানীয় নির্বাচন, তাই প্রতিটি এলাকায় সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নির্বাচন করতে হবে। বিএনপি থেকে যারা জনপ্রতিনিধি হতে চান তাদের আগেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যোগ্যতা যাচাই করে নেয়ারও অনুরোধ করেন তিনি। নিজের চেহারাটা নিজেকে আয়নাতে দেখতে হবে যে আমাকে জনগণ কতটুকু ভালোবাসে, আমার সাথে জনগণের কতটুকু সম্পর্ক আছে, আমার কতটুকু যোগ্যতা আছে, সেটা মাপকাঠি বিচার বিবেচনা করে আপনার চেয়ারম্যানের দাবিদার হবেন। ঠিক কিনা? আপনি জিদ করে দাঁড়ায় যাবেন, জিদ করবেন আমাকেই দিতে হবে, তারপরে আমাদের সে আসনটি চলে যাবে, এটা হতে পারবে না। মেট্রো রেলের 2 স্টেশনে বোমার মতো বস্তু সন্দেহে আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর দিল পুলিশ। পরীক্ষা নিরীক্ষার পর সেখানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে সিটিটিসি। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে সিটিটিসির কর্মকর্তারা জানান, মিরপুর 10 মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া প্যাকেটগুলোতে পান, সুপারি ও জর্দা পাওয়া গেছে। আর ফার্মগেটে একটি বস্তার ভেতরে ছিল ময়লা আবর্জনা। মহিম মিজানের রিপোর্ট। শনিবার সকালে মেট্রো রেলের মিরপুর 10 ও ফার্মগেট স্টেশনে 2টি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায়। এতে জনমনে তৈরি হয় আতঙ্ক। এ কারণে মেট্রো রেলের 2টি স্টপেজ কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়। বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে মিরপুর স্টেশনে থাকা বস্তায় পান ও জর্দার কৌটা পায় তারা। এবং ফার্মগেটের একটি পিলারের পাশে একটি সন্দেহভাজন যে বস্তা, সেটি একটি একেবারে খালি ছিল বলে জানায় তারা। বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি যুগ্ম কমিশনার এই জাতীয় তথ্যে আতঙ্কগ্রস্ত না হবার আহ্বান জানান। সিটিটিসি বলছে, মিরপুর এবং ফার্মগেটের ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং এর সঙ্গে কোনো সমন্বিত নাশকতার তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা নজরদারির জোরদার রাখা হয়েছে। মুন্সি শাহাবুদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি নেই, বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় মাঠ পর্যায়ে সতর্ক অবস্থান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখানে আসলে রহস্যের কিছুই নেই। আমরা তো বলেছি যে মতিঝিল 10 মেট্রো রেলে যেটা পাওয়া গেছে সেটা তো বোমা না এবং সেখানে ক্ষতিকর কোনো বস্তু নেই।
সুতরাং এভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সুতরাং আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে জনগণকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে এই বিষয়গুলিকে নজরে রাখবেন। যে ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটাও কিন্তু বোমা সদৃশ প্রথমে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের তো আমরা বলেছি সেটা আসলে একটা আবর্জনার ব্যাগ ছিল এই ধরনের, সেটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আশুলিয়ার ঘটনায় বিস্ফোরকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে উদ্ধার করা একটি প্রেসার কুকারের ভেতরে বোমা ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তিনি আরও জানান, গত 5 আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে পলাতক ব্যক্তিদের একটি তালিকা সিটিটিসির কাছে রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। যারা পালিয়ে গেছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের তো প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আমাদের যে নিজস্ব কাজ প্রক্রিয়া, আমাদের গোয়েন্দা মনিটরিং বা অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো আমরা অব্যাহত আছে এবং তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে। সিটিটিসি কর্মকর্তা গুজবে কান না দিয়ে কোথাও কোনো পরিত্যক্ত বা সন্দেহভাজন বস্তু দেখা গেলে তা স্পর্শ না করে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন। সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা, এদের মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি। মহিম মিজান, ৭১, ঢাকা। দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। চলতি মাসে দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আর উজান থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতি হতে পারে সিলেটে। তবে মাস জুড়ে গড় বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 35% বেশি বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগে। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিতে ডুবে যায় রাজধানী। তবে সবচেয়ে নাজুক পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম বিভাগে। সেখানে বৃষ্টিতে জনজীবন অচল হওয়ার পাশাপাশি পাহাড় ধস ও আকস্মিক বন্যায় মারা যায় অর্ধশতাধিক মানুষ। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকের আগের দিন আবহাওয়া অফিস জানালো, জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে সারা দেশে 35.6% বেশি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আর বৃষ্টিপাত বৃদ্ধির হারে এগিয়ে খুলনা ও চট্টগ্রাম। ঢাকায় গত মাসে বৃষ্টি হয়েছে 495 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 33% বেশি। এবার জুলাই মাসে আমরা দেখছি যে বৃষ্টিপাত মোটামুটি আপনার 35%-এর মতো বৃষ্টিপাত বেশি হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় চট্টগ্রামে প্রায় 51% বৃষ্টি বেশি রেকর্ড করা হয়েছে। আমরা দেখেছি যে মোটামুটি 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে চট্টগ্রামে খুব বড় ধরনের বৃষ্টি হয়েছে এবং ফলে সেই সময় একটা আকস্মিক বন্যা, তার সাথে পাহাড় ধস, এরকম ঘটনাও ছিল। চলতি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তবে মাস জুড়ে বৃষ্টিপাতের গড় পরিমাণ স্বাভাবিক থাকবে। আর ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হবে কিনা তা নির্ভর করছে পার্শ্ববর্তী দেশ থেকে আসা পানি প্রবাহের উপর। আগামী 5 তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে আপনার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ওই সময় বৃষ্টি হতে পারে। এবং দেশের আউটার পার্ট থেকে যদি আপনার বৃষ্টি বাংলাদেশ অভ্যন্তরে মানে ব্যাপক ধরনের বৃষ্টি যদি না ঢোকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বন্যার থাকে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বাংলাদেশে। সেক্ষেত্রে সিলেট বিভাগের কিছু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি। সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় সভায় প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কি কি সেবা দেয়া হয় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ তারেক। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং অফিসার শওকতুল্লাহ রিপন, জন্ম নিবন্ধন সহকারী অফিসার আব্দুল্লাহ ফুয়াদ সহ কর্মকর্তারা। প্রতিটি প্রাদেশিক অঞ্চলেই প্রবাসীদের সময়ের প্রতি গুরুত্ব দিয়ে প্রায় 25টি অফিসের মাধ্যমে প্রবাসী সেবা কেন্দ্র সেবা দিয়ে যাচ্ছে বলে জানান তারা। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কয়সর এম আহমদ যুক্তরাজ্য বিএনপির কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রবাসী কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তারা। বুধবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ অন্যান্য নেতারা। মতবিনিময় সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দায়িত্ব নেয়ার পর গত 5 মাসে সরকার জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ, প্রশাসনিক সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংসদ সদস্য কয়সর এম আহমদ বলেন, প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং যুক্তরাজ্য প্রবাসীদের সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবেন। সভায় প্রবাসী নেতারাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।